এই যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, সেনা প্রধানের সঙ্গে হাসিনার যে সম্পর্ক, কোথাও গিয়ে কি সম্ভব হবে দেশে ফেরা? হ্যাঁ, একটা সম্ভাবনা মাঝে মাঝে উকি দিচ্ছে। যেমন সেনা প্রধানের ভূমিকা সেই সেই ষড়যন্ত্রের সময় যেটা ছিল, এখন সেই ভূমিকাটা তার নেই। মোটামুটি বোঝা যাচ্ছে যে সে খানিকটা দেশের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে, দেশের ইজ্জতের পক্ষে সে একটা পজিশনে থাকলে তো সেটাকে অন করতে হয়। তো সেইভাবে আমার মনে হয় যে সেনাপ্রধান চাইছে যে দেশে একটা স্ট্যাবিলিটি ফিরে আসুক, উন্নয়ন গতি পাক, একটা সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, এরকম একটা চাহিদা তার আছে। যেমন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের এটা থাকে। কিন্তু যে 5 তারিখের পরে যে ইউনূসের সরকার, এখানে আমাদের প্রেসিডেন্ট তার দেশ চালিয়ে নেওয়ার জন্য তার খুশিতে, মানে তার সন্তুষ্টিতে যে অ্যাডভাইজারি কমিটি করছে, এই অ্যাডভাইজাররা কিন্তু তাদের অনেক হাজারো সীমাবদ্ধতা। তারা শুধু প্রেসিডেন্টের অ্যাডভাইজার, তারা কিন্তু বাংলাদেশের অ্যাডভাইজার। তো তারা প্রেসিডেন্ট যেভাবে চায় সেইভাবে দেশটাকে সুন্দর করে আবার সেই স্থিতিশীল করে গড়ে তোলা, এবং তাকে টাইম টু টাইম জানানো প্রেসিডেন্টকে। কিন্তু শুরুতেই ধরুন ওথ নিল যে সংবিধান রক্ষা করব, সুরক্ষা এবং এর সেই ওথ নিয়েই সংবিধানের বিরুদ্ধে এরা কথা বলা শুরু করছে এই গভর্নমেন্ট। এটা হলো তারপরে সংবিধান একেবারে ছুঁড়ে ফেলাই দেওয়া, তারপরে স্বাধীনতার বিরুদ্ধে কথা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বাংলা শহীদ দিবস, তারপরে শহীদ মিনার, এগুলো ভেঙে তছনছ করে দেওয়া। তার এগুলো হচ্ছে আদর্শিক দিক দিয়ে তারা একেবারে উল্টো পথে হাঁটা শুরু করলো। আর যেটা একেবারে হাই ট্রিজন বলা চলে, এটাকে রাষ্ট্রদ্রোহ। আমরা কিন্তু আরো একটা জিনিস দেখলাম যে তার দেশে ফেরার ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে এয়ারপোর্টে নামতে দেওয়া হচ্ছে না, অন্য এয়ারপোর্টে নামানো হচ্ছে। এবং বাংলাদেশের এই যদি পরিস্থিতিটা আমরা বলি যে সেনাপ্রধানের অবস্থা বর্তমানে যেখানে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? হ্যাঁ, এটাই তো একেবারে সহজে অনুমেয় যে একটা দেশের সেনাপ্রধান, তারই জীবনের নিরাপত্তা নেই এবং সে কি অবস্থায় থাকবে এটা নিয়ে এসে বিশাল সংখ্যা, এবং তাকে ক্ষমতাচ্যুত করা অথবা আরো ওয়াস্ট কিছু। তো এটাতে বোঝা যায় যে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কথা কিন্তু আপনি এই সোশ্যাল মিডিয়া, তারপরে আরো যা আছে এগুলোতে আপনি কান পাতলে, চোখ রাখলে আপনি দেখবেন এবং বুঝবেন যে বাংলাদেশ এখন একটা জাহান্নামের আগুনে জ্বলছে। এই কোনো মানুষের নিরাপত্তা নেই, মানে আরো দিন দিন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিচ্ছু নাই। আগে তো আমরা বলতাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স। এখন ওয়ার্স টর্স একেবারে যাচ্ছে তাই অবস্থায়, কেউ কোনো ল অ্যান্ড অর্ডারই নেই, যে যা ইচ্ছে করতেছে। এখন সবচাইতে রিসেন্টলি যে নারীদেরকে উপর যে হামলা, নারী যে কাজগুলো ঘটছে, এটা কেউ দেখার নাই, কেউ শোনার নাই, কেউ বাধা দেওয়ার নাই, পুলিশও নাই, কেউ নাই। তো এমন একটা মধ্যযুগীয় বর্বরতা চলছে। তো সেই অবস্থায় সেনাপ্রধানের অবস্থাও যা, সাধারণ মানুষের অবস্থা তার চাইতে আরো খারাপ। তো আমার মনে হচ্ছে যে সেনাপ্রধান কোনো একটা শক্তির বলে, আমার মনে হয় তার যে সমূহ বিপদ ছিল সেটা কাটিয়ে উঠছে কিছুটা। তার কারণ এটা তো বন্দুকের খেলা, যে আগে ট্রিগার দাবাতে পারবে সেই জয়ী হবে। তো আর যারা অভ্যুত্থান করতে চায়, ধরুন সেনাপ্রধানের বিরুদ্ধে সরাসরি চলে গেল, তারপরে তাদের কিন্তু কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না প্রকাশ্যে, তার মানে দে আর ডিফিটেড এনিওয়ে। সেনাপ্রধান এখন তিনি বক্তৃতা করে যাচ্ছেন, তিনি গাইডলাইন দিচ্ছেন, তিনি সবকিছু করছেন। তাতে বোঝা যায় যে তার উপর যে একেবারে একটা বিপদ ছিল, সেই বিপদটা তার নেই, এবং সে
কিভাবে সেটা কাটিয়ে উঠছে তা কিছুটা মোটামুটি জানা গেছে এবং বোঝা গেছে যে একটা শক্তি তাকে সহযোগিতা করছে, যে শক্তি স্বাধীনতার পক্ষের একটা শক্তি আমার ধারণা। তার সেই সহযোগিতায় মোটামুটি সে এই বিপদ কাটিয়ে উঠছে, কিন্তু বিপদ পুরোটা যায়নি, এখনো যায়নি। এটা যে কোনো মুহূর্তে আবারও অন্য জায়গা দিয়ে ফুলে ফেপে উঠতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো এখন মানুষ, এখন দলগুলো চাচ্ছে তারা একটা ট্রানজিশনাল পিরিয়ড, এটা অল্প সময়ের জন্য। ইউনূস আসছে, ইউনূস এসে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দিবে, তারপরে মোটামুটি যারা বড় দল আছে তারা ক্ষমতায় যাবে, আবার গণতন্ত্র ফিরে এলো, একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসলো, এরকম রাজনৈতিক দলগুলো তাই চাইছে। কিন্তু সেটা কি এতটা কি সহজ হবে বিষয়টা? কারণ আমরা যদি আজকে ইউনূসের দিকে দেখি, ইউনূসের যে আমরা যে চীন প্রীতি দেখতে পাচ্ছি, চীনের প্রতি তার ভালোবাসা, বা চীনে আবারও তিনি যাচ্ছেন, যে সম্পর্কটা আমরা কিন্তু হাসিনার সময় দেখিনি। হাসিনা কিন্তু খানিকটা হলে পরও চীনের থেকে একটুখানি দেশকে বাঁচিয়ে রাখতো। সেই জায়গা থেকে এই যে চীনের সঙ্গে যে বন্ধুত্ব, যে সম্পর্কটা ইউনূস করতে চাইছে, সেটা কি আগাম কোনো বিপদের বার্তা আনছে? হ্যাঁ, ঠিক, আপনি ঠিক বলছেন। শেখ হাসিনা চীনকে দিয়ে ফাইন্যান্স করাইছে বড় বড় প্রজেক্টে, কিন্তু চীনের কাছে সে এমন কোনো কথা, চীনের এমন কোনো চাহিদা যা বিভিন্নভাবে আঞ্চলিক নিরাপত্তা বা অন্য কিছুর বিষয় হয়ে দাঁড়ায়, এমন কোনো কিছু শেখ হাসিনাকে বলতেও সাহস পায় করেনি তারা। তারা মনে করছে যে শেখ হাসিনাকে দিয়ে আপাতত এই মুহূর্তে এমন কোনো কিছু করা যাবে না যে ভারতকে সামনে রেখে তাদের একটা প্রস্তুতিমূলক কিছু শেখ হাসিনাকে দিয়ে করিয়ে নেওয়া, সেটা তারা বুঝে, তারা সেভাবে যে এগোয়নি। কিন্তু চীন, তারা তো আসলে, চায়নারা অনেক বুদ্ধি রাখে, তারা অনেক কিছু হিসেব করে চলে। যেমন রাশিয়ার সাথে তারা ছিল, কিন্তু রাশিয়াকে মানে সরাসরি রাশিয়ার পক্ষ নেয়নি, তারা যুদ্ধে নামেনি বা অন্য কিছু তেমন কিছু করেনি, শুধু একটা লিপ সার্ভিস দিয়েছে। আর তেল কিনে তাদের একটা ইকোনমির উপরে যেটা প্রেসার ছিল, গ্লোবাল প্রেসার, সেটাকে মোটামুটি এটা মিটিগেট করে দিচ্ছে। কিন্তু চায়না হচ্ছে, চায়নার নীতি আছে, দেং শিয়াওপিং বলে গেছে যে আগামী 100 বছর মাথা নিচে করে থাকবা। কারণ চায়না উপরে উঠতেছে ইকোনমিক্যালি, তো একেবারে চায়নার ইকোনমি হচ্ছে $6 ট্রিলিয়ন, আর আমেরিকার ইকোনমি হচ্ছে আপনার টোটাল ইয়ারলি ট্রেড কমার্স, এটা হচ্ছে আপনার 5 ট্রিলিয়ন, এরকম পৌঁছে গেছে তারা। তো সেই দিক দিয়ে চায়না আরো সামনে যাবে, কারণ চায়না আঞ্চলিক এবং গ্লোবাল কোনো যুদ্ধে আমার মনে হয় জড়াবে না, কারণ তার এই যে এগিয়ে যাওয়া, মানে তার যে ইনডমিটেবল ফরওয়ার্ড মার্চ, এখনই থ্রেটেন করতে চায় না আমার ধারণা।